স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনের দায়মুক্তির সিদ্ধান্ত অবৈধ ও জনবিরোধী বলে আদেশ দিয়েছে আদালত। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালত বলছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে ২০১০ সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইন বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দেওয়া হয় একক ক্ষমতা। ৫ই আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই ৬-২কে অবৈধ ঘোষণা করেছে। রিটকারী আইনজীবী বলেন, লুটপাটকে বৈধতা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই করা হয়েছিল এই আইন। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো ১০০ কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আদালত বলছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনের নিয়ে যেতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে বলবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। বিগত সরকারের ১৬ বছরে ১ লাখ কোটি টাকারও বেশি খরচ করেছে তারা, যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। তবে সংস্কারের গতি বলে দেবে নির্বাচন কত তাড়াতাড়ি হবে। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড লাইনে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইড লাইনে বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচন কবে হবে সংস্কারের গতি তা বলে দেবে। এটা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালা ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। তিনি জানান, দেশের বিভিন্ন খাতে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সরকার, তবে তার আশা এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে অন্তর্বর্তী সরকার। জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, শিল্পোন্নত দেশগুলোর তৈরি করা সমস্যার সমাধানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে হাত পাততে হচ্ছে। জলবায়ু সম্মেলনে মাছের বাজারের মতো দর কষাকষি করার বিষয়টি অবমাননাকর বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ফ্যাসিবাদী শক্তি এখনো রাজনীতি করার অধিকার চায় কিভাবে, এমন প্রশ্ন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এ প্রশ্ন করেন তিনি। বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহযোগিতা পাননি। যারা বেশি আহত তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক সহায়তা দেয়া হয়। পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় সালাউদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আমরা গত রাত্রেই আমাদের নেতা, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই। যারা চট করে দেশে ঢুকে পড়তে চায় বিএনপি তাদের স্বাগত জানায়, তবে একই সাথে প্রচলিত আইনে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে রংপুর শিল্পকলা মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আরও বলেন, উপদেষ্টা পরিষদে অস্বস্তি না থাকলেও এমন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে যারা আওয়ামী লীগের দোসর। বিতর্কিতদের উপদেষ্টা করা হলে শুধু শিক্ষার্থীরাই নয়, জনগণও এর সমুচিত জবাব দেবে। সভায় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ রংপুর জেলা ও মহানগরের নেতারাও বক্তব্য রাখেন। আবার আমরা সংগ্রাম করে আমাদের এখানে 8 থেকে 10,000 মানুষকে এরকম ভোটাধিকার প্রয়োগ থেকে যদি বেশি দিন বিরত রাখেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে খুব সবসময় আপনাদের পাশে থাকবে এটি ভাবা সঠিক নয়। যারা চুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, আসেন জনগণের মুখোমুখি হন। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক। এই সংশোধনীর ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। তাই একটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছে জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে, সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। 2-1টি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে, এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত নয়। আজারবাইজানে চলছে জলবায়ু সম্মেলন COP29। আজ সম্মেলনে চতুর্থ দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার COP29 জলবায়ু সম্মেলন ভেন্যুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিশ্ব রক্ষায় 3-0 প্রস্তাব তুলে ধরেছেন তিনি। আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়ে কাজ করছেন ডক্টর ইউনূস। এরই মধ্যে বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ডক্টর ইউনূস। বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ করার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্ব জলবায়ু সম্মেলন কেবলই দুর্গত দেশগুলোর জলবায়ু তহবিল পাওয়ার আলোচনার মধ্যে আটকে নেই। আর ধনী দেশগুলোর ভোগবাদ কমানো, সবুজ প্রযুক্তি আর পরিবেশ বান্ধব বিদ্যুৎ, এই সব কিছুই এখন কপের আলোচ্য। তাই বিভিন্ন দেশ এখন এসবই তুলে ধরছে জলবায়ু নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে। ভেতরে যখন সম্মেলন চলছে, বাইরে তখন এরকম বিভিন্ন দেশ ভিগানিজমকে তুলে ধরছে। কার্বন ফুটপ্রিন্ট কমাতে পশুর মাংস খাওয়া, ফাস্ট ফ্যাশন করা, এসবই বন্ধ করার কথা বলছে তরুণ প্রজন্ম। পৃথিবীর তাপমাত্রা 1.5-এ আটকে রাখতে জীবনযাপন পদ্ধতি বদলানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। কেন তারা ভিগান? এই প্রশ্নে বলছেন, কারণ তারা প্রাণ প্রকৃতি ভালোবাসেন। To say to the leaders, please adopt vegan policy to save our planet. আমরা যারা তরুণ জলবায়ু কর্মী রয়েছি তারা চাই যে উন্নত বিশ্ব যারা রয়েছে তারা তাদের ভোগ বিলাসিতা কমাক এবং তার সাফারার যাতে অন্য দেশ না হয় সেদিকে তারা নজর দেবে। Any individual who then reduces their meat consumption in a way which works for their own lifestyle is making a difference on a personal level. সবুজ প্রযুক্তি গড়ে তুলতে বাংলাদেশের প্রয়োজন $11 বিলিয়নের বেশি, বলছেন জলবায়ু বিশেষজ্ঞ। কফির প্রয়োজন নিশ্চয়ই আছে এবং কপ শুধুমাত্র একটি সম্মেলন নয়, এখানে আমরা আন্তর্জাতিক দৃষ্টিগুলোর কমিটমেন্ট এখানে আমরা
আমরা পাচ্ছি। এক অনানুষ্ঠানিক আলোচনায় আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন, জলবায়ুর ক্ষতি মানে সবার ঘরে আগুন লাগা। জলবায়ুর সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের করছে, এটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও করবে, গরিব লোক দেশও করবে, কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া। এটা ঘর একটা, পৃথিবী একটা। আগামী বছর COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের আমাজনের পাশে। বিশ্ববাসী এখন তাকিয়ে সেদিকে। COP29-এর এবারের সম্মেলনে শুধু জলবায়ু তহবিল নয়, গুরুত্বের সাথে যেটি উঠে এলো সেটি হচ্ছে উন্নত বিশ্বকে তাদের ভোগবাদিতা পরিবর্তন করতে হবে জীবনযাপন পদ্ধতি। তাহলেই বাঁচবে পৃথিবী, বাঁচবে সভ্যতা। ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, কি হয় সেখানে আগামী কপে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, খোদ রাজধানী বোগোতা এখন পানির নিচে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জরুরি দুর্যোগ অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এদিকে আজারবাইজানে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কলম্বিয়ার বিভিন্ন শহর। প্লাবিত হয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি শহর। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাসিন্দারা। অসময়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির উপকূলীয় এলাকা এবং আদিয়ান অঞ্চল থেকে অন্তত 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। বাকুতে চলমান জলবায়ু সম্মেলনের সাইড লাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী সুজানা মুহাম্মদ বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী দেশ কলম্বিয়া। এর প্রভাব মোকাবিলার মতো আমাদের যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা নেই। এবারের সম্মেলনে তাই বড় তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। এবারের সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য বড় তহবিল নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মত সংশ্লিষ্টদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সরকারের পক্ষ থেকে কিছু ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় ফরিদা আখতার আরও জানান, আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমলাতান্ত্রিক কিছু জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জানান, জুলাই আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট। যদিও সরকারের একান্ত চেষ্টা ছিল যে সঠিক চিকিৎসা দেয়া বা করে, কিন্তু ওদের মনে যে একটা ক্ষোভ হয়েছে সেটা আমরা মনে করি যে আমাদের তাদের দিক থেকে দেখা দরকার আছে। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ এই বিষয়টি নিয়ে একাধিকবার ভারত সরকারকে জানিয়েছে, তবে এ বিষয়ে দিল্লি থেকে কোনো উত্তর মেলেনি। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে, তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। চট্টগ্রাম নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম। তাদের অনবরত মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে, একথা বলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এসব মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চেয়েছেন তিনি। দুপুরে বরিশালে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। প্রতিবাদটা পাঠাই হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই তাদের বলবো স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য। খুলনায় খাদ্য বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ভাই বোনের। এদিকে ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেছে 2 শিশুর। খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলায় মঙ্গলবার রাতে আপেল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ভাই বোন গনি ও ইরানি। পরে বুধবার রাতে মারা যায় তারা। পরিবারের সন্দেহ খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে, তবে পুলিশ জানিয়েছে খাবারে বিষক্রিয়া ছিল কিনা তা ফরেনসিক প্রতিবেদন আসার পর জানা যাবে। এদিকে ঝালকাঠির নলসিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে ঘরের বাইরে খেলাধুলা করছিল লামিয়া ও রমজান। এ সময় তারা ভুল করে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে রাতে তাদের মৃত্যু হয়। ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। অন্তত 50% রোগী জানেন না তারা আক্রান্ত। এ কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে খারাপ হতে থাকে শরীরের অবস্থা। ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল বিষয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, কিংবা ইনসুলিন একেবারে নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানে সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলা হলেও বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের টাইপ 1 ও টাইপ 2 এই 2 ভাগে ভাগ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ডায়াবেটিস রোগী প্রায় 1,31,00,000 লাখ, যাদের 95 ভাগই টাইপ 2 এ আক্রান্ত, আর টাইপ 1 এ আক্রান্তের হার 2 থেকে 3 ভাগ। চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসের টাইপ 1 এ আক্রান্ত হয় সাধারণত শিশুরা। তাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে যায়। আলাদা করে ইনসুলিন না দিলে হতে পারে মৃত্যু। আগেভাগে সতর্ক, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন টাইপ 2 এ আক্রান্তরা। আমার প্রায় ধরেন 20 বছর হয়ে গেছে। 11, 12, 14, 15, 16 এরকম কোনোদিন হয়নি। প্রথম যখন আমার ডায়াবেটিস হলো তখন আমি 2 বেলা হাঁটতাম। 1000 ওষুধ খাইলেও হাঁটতে হইব। সাধারণত 5টি লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করেন চিকিৎসকরা। তবে অনেক সময়ই লক্ষণ ছাড়াই ধরা পড়ে এই রোগ। ক্ষুধা বেশি লাগা, পানির পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুর্বল লাগা এবং ওজন কমে যাওয়া, এই 5টা লক্ষণের যে কোনোটা থাকলেই আমরা চিন্তা করি যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। যাদের বাবা মা, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমার এই ফ্যামিলি হিস্ট্রিটা আমরা চেঞ্জ করতে পারি না। সচেতন হন তাহলে হয়তো বা তার ডায়াবেটিসটা ধরা পড়লোই না, অথবা ডিলে হলো। একজন ডায়াবেটিস রোগীর যে আইডিয়াল খাবার তালিকাটা ফলো করা উচিত, এটা তার মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অবশ্যই চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না নিলে যকৃৎ, কিডনি, লিভার, চোখের পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার নিজেই তার চিকিৎসকের ভূমিকাটা পালন করতে পারেন। তার ইনসুলিনের মাত্রাটা কেমন হবে, ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন থাকবে, টার্গেট কেমন থাকা উচিত, এবং কি অবস্থা হলে ইমার্জেন্সি উনি
চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডায়াবেটিসের যে সিক ডে রুলগুলো এগুলো তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 6 মিলিমোলের নিচে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 8 থেকে 10-এর নিচে থাকবে। আর 3 মাসের গড় ডায়াবেটিস 7-এর নিচে হতে হবে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। জানাবো দেশের বাইরের খবর। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আসন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সদস্যরা। সিনেটের পর প্রতিনিধি পরিষদের জয়ে ট্রাম্প সরকারের শাসনের পথ আরও মসৃণ হলো, নিশ্চিত হলো একচেটিয়া নিয়ন্ত্রণ। কংগ্রেসের সিনেটে নিয়ন্ত্রণ পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে। ফলে ক্ষমতায় রাজস্বিক প্রত্যাবর্তন হওয়া ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নের পথে থাকবেন অনেকটাই বাধাহীন। স্থানীয় সময় বুধবার এপি জানায় 435 সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত 218টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত করার ফলে কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ, সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গেল 2 বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। সে সময় বিভিন্ন নীতি বাস্তবায়ন এবং প্রস্তাব পাশ করতে বাধার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। জয় নিশ্চিতের ফলে আগামী 2 বছর অনেকটা বাধা ছাড়াই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড, অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়েটস। এর আগে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার প্রতিনিধি মাইক ওয়াল্টস, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র্যাটক্লিফকে মনোনীত করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সাম্রাজ্যে এসব নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ওপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শোভন শাহমিদ দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে ব্যর্থ বাইডেন প্রশাসনের শেষ সময়ে এমন মন্তব্য করলেন ব্লিংকেন। এছাড়া বাইডেনের ক্ষমতা ছাড়ার পর আগামী বছরও ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে সেজন্য তড়িঘড়ি করে প্রতিশ্রুত সহায়তা দিতে তৎপর হয়েছে তার প্রশাসন। বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত প্রতিটি ডলার ব্যয় করতে চায় বাইডেন প্রশাসন। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বাইডেন বৈঠকে উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। গাজা ও লেবাননের মানবিক বিপর্যয় থামাতে একমত প্রকাশ করেন দুই নেতা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় সমুদ্র পাড়ে ভলিবল খেলে নিজেদের সতেজ রাখছেন শরীফুল নাহিদ রানারা। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ শেষ করে দুবাই থেকে 2 বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হন টেস্ট স্কোয়াডের সদস্যরা। 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। 22 নভেম্বর থেকে অ্যান্টিগায় আর 30 নভেম্বর জ্যামাইকায় হবে 2টি ম্যাচ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের পর 2 দল 3টি করে ওয়ানডে আর টি20 ম্যাচের সিরিজও খেলবে। এবারের মৌসুমে বিপিএল এর প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করল রংপুর রাইডার্স। সকালে মিরপুরে মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করে রংপুর। নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনরা এবার রংপুরের হয়ে খেলবেন। মূলত গ্লোবাল টি20তে অংশ নিতেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে দলটি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।